কি গো নতুন ভাবি, একা একা বসে আছো কেন এখানে? মেহেদি লাগাবে না? লাগাতে তো চাই, কিন্তু কিভাবে লাগাবো সেটাই বুঝতে পারছি না। মেহেদি লাগাতে পারো না? না, কাঠ থেকে লাগিয়ে নিব, ওটাই ভাবছিলাম বসে বসে। তুমি পারো মেহেদি লাগাতে? রাহিতার প্রশ্নে চোখ মুখ চকচক করে উঠল হিয়ার। সে যেন এটারই অপেক্ষায় ছিল, কাউকে মেহেদি লাগিয়ে দিতে। নিজের প্রতিভায় অন্যকে রাঙিয়ে দেওয়ার মাঝে যেন ভিন্ন এক সুখ পায় সে। তাই তো হাস্যোজ্জ্বল মুখে রাহিতাকে বলল, অবশ্যই ভাবি, তুমি আমায় আগে বলবে না? আমি আর রিয়াই তো সবাইকে দিয়ে দিচ্ছি, দেখো তাকিয়ে একটু। তোমার হাতে এক্ষুনি মেহেদি লাগিয়ে দিব, দাঁড়াও নতুন কোণ নিয়ে আসছি, কেমন? হিয়ার আগ্রহ দেখে হাসে রাহিতা। ও কোণ নেওয়ার জন্য যেতেই চোখ ফিরিয়ে রিয়াকে দেখে সে। রিয়া একজনকে মেহেদি পরাতে ব্যস্ত, সাথে আরেকজন সিরিয়ালে বসে অপেক্ষা করছে। এরই মাঝে নতুন মেহেদি নিয়ে ফিরে আসে হিয়া। সরে ওকে সোফায় বসার জন্য জায়গা করে দেয় রাহিতা। রাহিতাকে ডিজাইন পছন্দ করতে বললে সে হিয়াকে বলে নিজের মন মতো কোনো সুন্দর ডিজাইন করে দিলেই হবে। হিয়াও রাজি হয়। অতঃপর লেগে যায় রাহিতার হাতে মেহেদি লাগিয়ে দেওয়ার কাজে। ঘন্টা দুয়েক পার হয় মেহেদি সম্পূর্ণ হতে। পুরো কাজ শেষ হওয়ার পর নিজের হাতের দিক তাকিয়ে মুগ্ধ হয় রাহিতা। তার হাত দুটোকে কি সুন্দরভাবেই না রাঙিয়ে দিয়েছে মেয়েটা। খুশিতে উৎফুল্ল হয়ে হিয়াকে ধন্যবাদ জানায় সে। রাহিতার পর যারা হিয়ার কাছে মেহেদি দেওয়ার জন্য সিরিয়ালে ছিল, ওরাও বেশ প্রশংসা করে মেহেদির। সব শেষে গর্বিত মুখে হিয়া বলে, দেখলে তো, বলছিলাম না আমি আছি। কি সুন্দরই না লাগছে গো তোমার হাতে দুটো। ভাবি, আরে মেহেদি ভালো, বেশ রং হবে মনে হচ্ছে আমার কাছে। বিনিময়ে রাহিতা হাসল শুধু। এরই মাঝে কি যেন মনে হতেই হুট করে হিয়া দুষ্টু কণ্ঠে বলে উঠল, এই রে, আসল কাজই তো করিনি এখনো। কি কাজ? এই যে এত সুন্দর করে তোমার হাতে মেহেদি দিয়ে দিলাম, কিন্তু এর মাঝে আমার ভাইয়ের নামটাই লিখলাম না। মেহেদিটা তো অপূর্ণ থেকে গেল। হাতটা বাড়াও দেখি, কত ফাঁকা পাই নাকি, ভাইয়ার নাম লিখে দিই। দুষ্টুমি করে বলল হিয়া। ওর কথায় তাল মেলালো আশেপাশে বসে থাকা স্বপ্নিলের বোনেরাও। সবার এমন রিয়েকশন দেখে লজ্জায় পড়ে যায় রাহিতা। মনে মনে সে নিজেও চায় স্বপ্নিলের নাম নিজ হাতে লেখাতে, কিন্তু মনের ইচ্ছের কথা বাহিরে প্রকাশ করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগে। এরই মাঝে হিয়া আবারও বলে, কি এত ভাবছো ভাবি? আরে হাত দুটো দাও না, স্বপ্নানীল ভাই দেখলে খুশি হয়ে যাবে। রাহিতা থমকায় এক মুহূর্ত। মনে মনে ভাবে, স্বপ্নিল কি আদৌ খুশি হবে? মাত্রই তো সবকিছু ঠিক হতে শুরু করেছে তাদের দুজনের মাঝে। যদি পাছে স্বপ্নিল কিছু মনে করে? আবার পর মুহূর্তেই নিজের চিন্তা ভাবনায় নিজেই বোকা বনে গেল রাহিতা। নিজের মনকে শাসালো, স্বপ্নিল কেন কিছু মনে করবে? সে তো ধীরে ধীরে বদলে যাচ্ছে, আগের মতন হচ্ছে। কাল রাতে ওর বলা কথাগুলোই তার প্রমাণ। না, সে মোটেও রাগ করবে না। কিন্তু সে নিজেকে নিয়ে চিন্তায় আছে, কারণ তার লজ্জা। এই যে স্বপ্নিল যখন ওর হাতে মেহেদি দেখবে, মেহেদিতে জল করতে থাকা নিজের নাম দেখবে, তখন ওর রিয়েকশন কেমন হবে? নিশ্চয়ই খেপাবে ওকে, লজ্জা দিবে বেশ। আপাতত কাল রাতের পর রাহিতা নিশ্চিত হয়ে গেছে ছেলেটা মোটেও তার মতো নয়। তলে তলে বেশ নির্লজ্জ আছে বটে। তার বেহায়াপনা বের হওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র। তাই লাজুক হেসে রাহিতা সিদ্ধান্ত নেয় সে নিজের হাতে স্বপ্নিলের নাম লেখাবে। হিয়ার উদ্দেশ্যে বলে, আচ্ছা লিখো, তবে পুরো নাম লিখো না, শুধু এস লিখে দাও ছোট্ট করে এক কোটায়, তাহলেই হবে। ও মা, শুধু এস কেন? পুরো নাম লিখতে কি সমস্যা? সবাই তো তাই লিখে। রুমে ঢুকতে ঢুকতে হাসির সুরে বলে সামিরা। ওর কথায় বাকি সবাই হেসে উঠে। বেচারি রাহিতা আরেক দফা লজ্জার সম্মুখীন হয়। অতপর সবার হাসি ঠাট্টা আড্ডা দেওয়ার মাঝে সে রাতের মেহেদি মাহফিলের সমাপ্তি ঘটে। সারাদিনের কাজ শেষে রুমে ফিরেই গোসলে ঢুকেছিল স্বপ্নিল। এত কাজের তদারকি করে ঘেমে নিয়ে একাকার সে। রাহিতার রুমে না থাকায় বাথরুম থেকে গায়ে শুধু তোয়ালে পেঁচিয়ে খালি গায়ে বের হয় সে। অন্য তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বের হতেই সামনে তাকিয়ে চমকে যায় সে। রাহিতাও মাত্র রুমে ঢুকেছিল বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে। সেদিক যেতেই হুট করে স্বপ্নিলকে এভাবে আসতে দেখে ভরকে যায় সে। চমকে উঠে চোখ বড় বড় করে তাকায়। হুট করে এমন পরিস্থিতির সম্মুখীন হওয়ায় থমকে যায় স্বপ্নিল নিজেও। মাথা মোছার তোয়ালেটা হাত থেকে নিচে পড়ে যায়। লজ্জায় চোখ খিচে বন্ধ করে অন্যদিকে ঘুরে তাকায় রাহিতা।
কি করবে ভাবতে না ভাবতে রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ায় সে। একই সাথে স্বপ্নিল সামনের দিক অগ্রসর হওয়ার চেষ্টা করে। ফলশ্রুতিতে দুজনের মাঝে সংঘর্ষ হয়। স্বপ্নিলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে ধরে রাহিতা। পড়ে যাওয়া বাঁচানোর জন্য ওর কোমর আঁকড়ে ধরে নিজের দিক টেনে সামলে নেয় স্বপ্নিল। ঘটনার আকস্মিকতায় বিস্মিত রাহিতা কোনো মতে নিজের মেহেদি লাগানো হাতদ্বয় বাঁচিয়ে মুহূর্তে ছিটকে পড়ে স্বপ্নিলের দিকে। কিছুক্ষণ দৃষ্টি বিনিময়ের মাঝেই অপ্রস্তুত ভঙ্গিতে একে অপরের কাছ থেকে সরে যায় দুজনে। স্বপ্নিল কিছু বলতে যাবে, তার আগে মুখ অন্যদিক করে রাহিতা বলে ফেলে, আপনি আগে যান, কাপড় পরে আসুন। ওর কথা ও আচরণে মনে মনে হাসি পায় স্বপ্নিল। হঠাৎ মাথায় ওকে জ্বালানোর দুষ্টু বুদ্ধি চাপে। কোমরে হাত দিয়ে ভ্রু নাচিয়ে বলে, কেন এভাবে থাকলেও কি সমস্যা? যে গরম পড়েছে আজকে, ভাবছি আজ এভাবেই থাকবো। তোমার সমস্যা নেই তো? স্বপ্নিলের এমন কথা শুনে রাহিতার মুখ আপনা আপনি হা হয়ে গেল। এ কি বলছে নির্লজ্জটা? এটা যে স্বপ্নিল ওকে জ্বালানোর জন্যই বলছে রাহিতা বেশ বুঝে, তাই চোখ মুখ পাকিয়ে মুখ খুলবে তার আগেই স্বপ্নিল আবারও বলে বসে, সমস্যা নেই তাই বলবে তো? হ্যাঁ হ্যাঁ বুঝছি, অবশ্য সমস্যা থাকার কথাও না। আফটার অল আমি তোমার একমাত্র স্বামী, কোনো পরপুরুষ তো আর নই। ছি, এই আপনি চুপ করবেন? সারাদিন পর অসময়ে এসব ফালতু কথা শুরু করেছেন কেন? এগুলো বাদ দিয়ে হয় নিজে দ্রুত তৈরি হন, নয়তো আমায় যেতে দিন। রাহিতার কথায় ঠোঁট বাঁকিয়ে হাসে স্বপ্নিল। গেঞ্জি বের করে পড়তে পড়তে বলে, আচ্ছা সবই মানলাম, কিন্তু তোমার যে দুহাতে মেহেদি লাগানো, তুমি বাথরুমে যে করবে এটা কি? স্বপ্নিলের কথায় বিরক্তিতে চোখ মুখ কুঁচকে যায় রাহিতার। সেভাবেই বলে, আমার চুল খোলা দেখতে পারছেন? বেসিনের পাশে চুলের কাঁটা রেখেছিলাম গোসলের আগে, সেটাই নিতে যাচ্ছি। চুলে লাগিয়ে নেব কারো থেকে। কথা বলার মাঝে রাহিতা বাথরুমে ঢুকে নখের সাহায্যে আলতোভাবে ধরে কাটা নিয়ে বের হয়ে আসে। এরই মাঝে স্বপ্নিল পুরোপুরি রেডি হওয়া শেষ। রাহিতার রুম থেকে বের হতে যাবে, সে সময় স্বপ্নিল আবারও সামনে চলে আসে। প্রশ্ন করে, এখন আবার কই যাও? উত্তর না দিয়ে ইশারায় নিজ হাতে থাকা চুলের কাটার দিক ইশারা করে রাহিতা। সেদিক চেয়ে স্বপ্নিল হুট করে সেটিকে কেড়ে নেয় ওর হাত থেকে। রাহিতা ভ্রু কুঁচকে তাকাতেই নির্দ্বিধায় বলে, থাকতে তুমি অন্য কারো কাছে কেন যাবে? আমি চুল বেঁধে দিচ্ছি, আসো। চমকে ওঠে স্বপ্নিলের কথা শুনে মেয়েটা। এক মুহূর্তের জন্য ভাবে স্বপ্নিল কি বলছে। ওর ভাবনার মাঝেই বিছানায় ওকে বসিয়ে পাশে নিজেও বসে স্বপ্নিল। নিচ থেকেই চুলের কাটা নিয়ে কিছুক্ষণ গবেষণা করে কোনোভাবে চুলে আটকে দেয় সেটা। অতঃপর নিজ সাফল্যে খুশি হয়ে গর্বের সহিত বলে, দেখলে তো, বলেছিলাম না পারবো। এটা এমন কি কাজ, স্বপ্নিল পারে সব। ওর কথায় হেসে ফেলে রাহিতা। মনে মনে ভাবে, এই যে স্বপ্নিল মনের অজান্তেই ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, এটার খবর কি সে জানে? হলুদের সকালের ব্যস্ততায় ঘেরা পরিবেশ। বাড়ির ছাদে স্টেজ সাজানোর কাজ চলছে। বরাবরের ন্যায় নানি বাড়ির দিকের বড় ছেলে হিসেবে এসব তদারকির দায়িত্ব পালন করছে স্বপ্নিল। দীপ্তকে ফুলের ডালা নিয়ে আসতে বলেছিল। ডেকোরেশনের লোকগুলো অপেক্ষা করছে, কিন্তু ছেলেটার নিচে গিয়ে যে কোথায় হাওয়া হয়ে গেছে স্বপ্নিল বুঝতে পারছে না। মিনিট 10 অপেক্ষার মাঝেই লোকগুলো ফুলের জন্য আবার তাগিদ দিলে স্বপ্নিল নিজেই নিচে যায় দীপ্তকে খুঁজতে। বেশিক্ষণ খুঁজতে হয় না ওর। তার আগেই ফুলের ডালা হাতে সিঁড়ির দিকে হেঁটে আসা হাস্যোজ্জ্বল দীপ্তকে চোখে পড়ে ওর। দীপ্তকে দেখে গম্ভীর মুখে দাঁড়িয়ে যায় স্বপ্নিল। চোখ পাকিয়ে প্রশ্ন করে, এতক্ষণ কোথায় ছিলি তুই? কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম উপরে তোর জন্য। ডেকোরেশনের লোকগুলো যে এই ফুলের জন্য কাজ করতে পারছে না, সেদিকে হুঁশ আছে তোর? স্বপ্নিলকে রাখতে দেখে খানিকটা ঘাবড়ে যায় দীপ্ত। আমতা করে নিজের পক্ষে কিছু বলবে, এমন সময় স্বপ্নিল আবারও বলে, কোনো কাজ থাকলে সেটা ফুলগুলো দিয়ে গিয়ে তারপর করতে। মানা তো করি নাই, তাই না? আজ সন্ধ্যায় অনুষ্ঠান, এখন কথা না বলে তাড়াতাড়ি ছাদে যা। অলরেডি সময় নষ্ট হয়েছে, আর করিস না প্লিজ। ভাইয়ের কথায় মাথা নাড়িয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উপরে গেল দীপ্ত। স্বপ্নিলের থেকে ছাড়া পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচল সে, সেভাবে শ্বাস ফেলল। মনে মনে কথাগুলো বলে দ্রুত পায়ে ছাদে চলল দীপ্ত। পাছে যদি আবার দেরি হয়, তবে তো আবার স্বপ্নিলের বকা খেতে হবে, বলা তো যায় না। এদিকে স্বপ্নিল নিচে নেমে রাহিতাকে খুঁজে। দুপুরের পর তো ওকে আর পাওয়া যাবে না। বাড়ির মেয়েদের সাথে সাজগোজ করতে ব্যস্ত হয়ে যাবে নির্ঘাত। পর মুহূর্তেই নিজের মনের চিন্তা ভাবনায় নিজেই অবাক হয় স্বপ্নিল। থেমে যায় তার চলতে থাকা কদম।
রাহিতার দেখা পাওয়া না পাওয়া ওকে ভাবাতে শুরু করেছে কবে থেকে। মনের প্রশ্ন মনেই থেকে যায়, উত্তর খুঁজে পায় না স্বপ্নিল। ওর ভাবনার মাঝেই পেছন থেকে চিরচেনা মিষ্টি কণ্ঠস্বর ডেকে ওঠে, শুনছেন? রাহিতার কণ্ঠ কর্ণগোচর হওয়া মাত্র সূক্ষ্ম হাসি খেলে যায় স্বপ্নিলের ঠোঁটে, যেন এতক্ষণ এ ডাকেরই অপেক্ষায় ছিল। সেভাবেই পেছন ফিরে তাকায় অর্ধাঙ্গিনীর দিকে, হাসি মুখে বলে, তুমি বললেই শুনবো। সামিরাকে দেখেছেন? ওকে খুঁজছি তখন থেকে, কিন্তু পাচ্ছি না কোথাও। কই যে গেল মেয়েটা? না, ওকে তো দেখিনি। কেন, কোনো দরকার ছিল তোমার? হ্যাঁ। উত্তর দেয় রাহিতা। ওর কথায় কৌতূহলের সহিত স্বপ্নিল প্রশ্ন করে, কি কাজ বলো, ওকে পেলে বলবো না। আসলে আমার শাড়ির সাথে চুড়ি আনতে ভুলে গিয়েছি। যে স্বর্ণের চুড়ি আছে সেটা বিয়ের শাড়ির সাথে পরবো। তাই মা বলল সামিরের কাছে যেতে, ওর কাছে থাকতে পারে, এই জন্যই খুঁজছিলাম ওকে। সব শুনে স্বপ্নিল কিছুক্ষণ ভেবে বুঝদারের ন্যায় মাথা নাড়ে, তারপর বলে, ঠিক আছে, আমি সামিরাকে দেখলে ওকে বলে দেবো, চিন্তা করো না। আচ্ছা, আমি তাহলে যাই। প্রশ্ন করে কিছুক্ষণ তাকিয়ে থাকে রাহিতা। স্বপ্নিল উত্তর না দেওয়ায় সে নিজেই প্রস্থান করে। এক কদম এগোতেই কবজিতে টান পড়ায় থেমে যায় রাহিতা। পেছন ফিরে আর চোখে তাকায় স্বপ্নিলের দিকে, জিজ্ঞেস করে, কিছু বলবেন? স্বপ্নিল এবারও উত্তর দেয় না, চুপচাপ শক্তভাবে রাহিতার হাতের কবজি ধরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। এবার রাহিতা বিরক্ত হয়, প্রশ্নবোধক চাহনিতে তাকায় স্বপ্নিলের দিকে। খানিক বাদে স্বপ্নিল হাত ছেড়ে দিয়ে বলে, কি দাঁড়িয়ে আছো কেন? তোমার না কাজ আছে, যাও। এ কথা বলে রাহিতার আগে সে নিজেই গটগট পায়ে চলে যায় সেখান থেকে। স্বপ্নিলের যাওয়ার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে রাহিতা। ওর আচরণ খুবই সন্দেহজনক লাগে ওর কাছে। মুখ ফুটে বেরোয় অদ্ভুত লোক। বউ পার্লারে গেছে সাজতে, তাকে পার্লার থেকে আনতে গেছে সামিরা ও হিয়া। ওদের সাজা শেষ, ওরা একটু আগেই বের হলো বাসা থেকে। মেয়েদের সাথে তাল মিলিয়ে সাজছিল রাহিতা নিজেও, যদিও তার খানিকটা মন খারাপ, কারণ সামিরার কাছে ওর শাড়ির সাথে ম্যাচিং কোনো চুড়ি নেই। তবুও শাড়ি পরা শেষ করে হালকা মেকআপ করে চোখে কাজল লাগিয়ে লিপস্টিক দিচ্ছিল সে। এমন সময় রুমের বাহিরের দরজায় নক পড়ে। সেদিকে তাকিয়ে রিয়ার উদ্দেশ্যে রাহিতা বলে, রিয়া, একটু দেখবে কে এসেছে? আমি লিপস্টিক দিচ্ছি তো। রিয়া দরজা খুলে উকি দিয়ে দেখে স্বপ্নিল দাঁড়িয়ে রুমের বাহিরে। ওকে দেখে দুষ্টু হেসে রিয়া বলে, বেশি কথা না বলে শর্ত সামনে থেকে। রাহিতা আছে না ভেতরে, ওকে ডাক। এই রাহি। মাত্র চুল আঁচড়ানো শুরু করেছে রাহিতা, এমন সময় হঠাৎ স্বপ্নিলের ডাকে চমকে উঠে সে। রিয়া সরলে দরজার কাছে দাঁড়াতেই স্বপ্নিল বলে, আর পাঞ্জাবি কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না তো, তাড়াতাড়ি আসো। আচ্ছা, আপনি যান, আমি আসছি। 1 মিনিট দিন আমায়। কথাটা বলেই দরজা পুনরায় লাগিয়ে দেয় রাহিতা। দ্রুত বেগে আয়নার কাছে গিয়ে স্ট্রেট করা চুল আঁচড়ানো শুরু করে। এটা করলেই ওর সাজগোজ কমপ্লিট। স্বপ্নিল বিরক্ত হয়ে রুমের দিকে হাঁটা দেয়, মনে মনে বিড়বিড় করে। রাহিতার রুমে ঢুকতেই বিছানায় বসে থাকা স্বপ্নিলকে দেখতে পায়। এক মনে ফোন টিপছে সে। রাহিতা যে এসেছে সেদিকে কোনো খবরই নাই। ওর দৃষ্টি আকর্ষণের জন্য গলা ছাড়ে মেয়েটা, এতে কাজ হয়। মুহূর্তে চোখ তুলে তাকায় স্বপ্নিল। 1 মিনিট বলে ওকে 10 মিনিট অপেক্ষা করানোর জন্য কিছু শোনাতে যাবে, এমন সময় চোখের সামনে পরিপাটি সুশ্রী স্ত্রীকে দেখে কিছুক্ষণের জন্য থমকে যায় সে। অনুভব করে বুকের ভেতর জোরে সোরে বাড়তে থাকা হৃদস্পন্দন। মেরুন রঙের শাড়ি রাহিতার উজ্জ্বল ত্বকে অত্যন্ত মানিয়েছে। একই সাথে কোমর ছাড়ানো সোজা চুল ও গাঢ় লিপস্টিক মাথা নষ্ট করার জন্য যথেষ্ট। স্বপ্নিল দ্রুত চোখ ঘুরায়। কদিন ধরে একই হচ্ছে তার সাথে, এমন লাগছে কেন? আগে তো কখনো হয়নি এমন। এদিকে স্বপ্নিলের এমন দৃষ্টি দেখে মাথা নোয়ায় রাহিতা। এমন গভীর দৃষ্টি নিতে পারে না সে। নিমিষেই রক্তিমাভায় লালিত হয় গাল। দ্রুত কদম চালিয়ে চলে যায় ব্যাগের কাছে। খুঁজে খুঁজে বের করে কাঙ্ক্ষিত পাঞ্জাবি। এগিয়ে এসে তা স্বপ্নিলের হাতে দিয়ে বলে, এই যে আপনার পাঞ্জাবি, আমি তো আমার পছন্দ মতো নিয়েছি। আপনার কি ভালো লাগছে দেখুন তো। স্বপ্নিল কিছু বলে না, পাঞ্জাবি পাজামা নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। খানিক বাদে বেরিয়ে আসে। ততক্ষণে আয়নায় দাঁড়িয়ে নিজের সাজগোজ আরেকবার পরখ করছিল রাহিতা। ওর আচরণে স্বপ্নিল হাসে। আয়নার কাছে যেতে যেতে বলে, হয়েছে হয়েছে, এতবার আয়না দেখলে নিজের দৃষ্টিতে নিজেই ঝলসে যাবে তো, এবার থামো।
স্বপ্নিলের কথায় মনক্ষুণ্ণ হয় রাহিতা, চোখ পাকিয়ে তাকায় ওর দিকে। সেদিকে পাত্তা দেয় না স্বপ্নিল, চুপচাপ এগিয়ে যায় সাইড টেবিলের দিকে। ড্রয়ার থেকে বের করে একটি প্যাকেট, সেটা নিয়ে এগিয়ে দেয় রাহিতার দিকে। আগ্রহী চোখে একবার স্বপ্নিলের দিকে, আরেকবার প্যাকেটের দিকে তাকায় রাহিতা। জিজ্ঞেস করে, কি আছে এর ভিতর? খুলে দেখো, তাহলেই বুঝবে। স্বপ্নিলের বলতে দেরি, রাহিতার প্যাকেট খুলতে দেরি হলো না। মুহূর্তেই হাতের মুঠোয় ডজন খানেক মেরুন রঙের চুড়ি চোখে পড়ল তার। খুশিতে নয়নজোড়া চকচক করে রাহিতার। উল্লাসিত কণ্ঠে বলে ওঠে, এই চুড়িগুলো কোথায় পেলেন আপনি? কখন এনেছেন? একদম ম্যাচিং হয়েছে আমার শাড়ির সাথে। ওয়াও! ম্যাচিং তো হবেই, কে এনেছে দেখতে হবে না? স্বপ্নিল সব কাজ পারফেক্টলি করে, বুঝছো মিসেস রাহি? হ্যাঁ। মুখ ভেঙচি দেয় রাহিতা। পর মুহূর্তেই ওর ঠোঁটের কোণে দেখা যায় বিশাল হাসির রেখা, যে হাসি প্রশান্তি এনে দেয় স্বপ্নিলের অন্তরে। সে নিজেও হেসে বলে, এখন হাতটা দাও তো, দেখি তোমার মাপে হয়েছে কিনা। ঝটপট হাত এগিয়ে দেয় রাহিতা। আলতোভাবে ওর হাত ধরে এক এক করে চুড়ি পরিয়ে দেয় স্বপ্নিল, যদিও সে জানে এটা রাহিতার হবে। কেননা সকালে কবজি ধরে সে রাহিতার হাতের মাপ নিয়েছিল, সে অনুযায়ী চুড়ি কিনেছে। তবু রাহিতাকে নিজ হাতে চুড়ি পরানোর জন্য এটা বাহানা মাত্র আর কি। বাহ, এটা তো একদম আমার হাতের মাপে ঠিক হয়েছে। আন্দাজে হলো একদম সঠিক জিনিস এনেছেন আপনি। মনে মনে কথাটা বলে বোকা মেয়েটার এমন খুশি হওয়া দেখে হাসে স্বপ্নিল নিজেও। এদিকে নিজের রেশমি চুড়ির রিনিঝিনি আওয়াজ তুলে দুহাত নাড়িয়ে স্বপ্নিলের দিক চেয়ে কথা বলছে রাহিতা, কিন্তু স্বপ্নিলের সেদিকে কান নেই। আপাতত ওর সম্পূর্ণ মনোযোগ রাহিতার চুড়ি ভরা হাতের দিকে। রাহিতার দুলতে থাকা এলোমেলো চুড়িগুলোর সাথে যেন ওর এলোমেলো হৃদয়ও যেন কাঁপছে। হলুদের স্টেজে বসে আছে কোণে, ওকে এক এক করে হলুদ লাগিয়ে দিচ্ছে সবাই। বিবাহিতরা জোড়ায় জোড়ায় আসছে, হলুদ লাগিয়ে কনেকে খাইয়ে দিচ্ছে, একই সাথে ছবি তুলে চলে যাচ্ছে। ব্যতিক্রম হলো না স্বপ্নিল রাহিতার সাথেও। দুজন একত্রে পাশাপাশি স্টেজে উঠে বসলো কোণে অর্থাৎ নীতির পাশে। পালাক্রমে হলুদ লাগিয়ে ছবি টবি তুলে তারপর নামলো স্টেজ থেকে। ওদের পালা শেষ হতে না হতেই সিঙ্গেল কাজিনরা সব চলে এলো স্টেজের কাছে। সবাই মিলে একত্রে হামলা করে হলুদ লাগিয়ে দিল তাদের বোনকে। দীপ্ত যাওয়ার সময় স্বপ্নিলকেও টেনে নিয়ে গেছে। রাহিতাকে যেতে বললে সে হাসি মুখে মানা করে, বরং ওদের ভাই বোনদের এমন মুহূর্ত দেখে আনন্দ নেওয়াই পছন্দ করলো সে। এক একজন হলুদ লাগিয়ে ভূত বানিয়ে দিয়েছে বউকে, সেই সাথে একে অপরকে লাগানো তো আছেই। ক্যামেরাম্যানও বেশ উৎসাহ নিয়ে ভিডিও করছিল সবটা। দূর থেকে এসব দেখে হাসছিল রাহিতা। হঠাৎ ক্যামেরাম্যানকে দেখে তারও মাথায় এলো মুহূর্তটা ক্যামেরা বন্দি করার। যা ভাবা সেই কাজ, ফোন বের করে সবার ভিডিও করছিল সে। এরই মাঝে রাহিতার চোখ আটকে গেল ভাই বোনদের সাথে হাসতে থাকা স্বপ্নিলের দিকে। যে স্বপ্নিলের ঠোঁটে 1 মাস আগেও হাসি ধরাছোঁয়ার বাহিরে ছিল, সেই স্বপ্নিলকে এখন প্রায়শই হাসতে দেখা যায়, যে হাসিতে প্রতিনিয়ত মন প্রাণ জুড়িয়ে যায় রাহিতার। স্বপ্নিলের হাসি দেখে হাসি ছড়িয়ে গেল রাহিতার ঠোঁটেও, আর সবাইকে ছাড়িয়ে ক্যামেরা জুম করে ছবি তুলল শুধুমাত্র স্বপ্নিলের হাস্যোজ্জ্বল মুখের। আর কেউ দেখার আগেই টুপ করে চুমু দিল সে ছবির উপর। অতঃপর নিজের কাণ্ডে নিজেই লাল হলো লজ্জায়। মনে মনে ভাবল, স্বপ্নিল কি কখনো বুঝবে না রাহিতার মনে ওর জন্য লুকিয়ে থাকা সুপ্ত অনুভূতির কথা? কেন ওর চোখের দিক তাকিয়ে স্বপ্নিল নিজের জন্য প্রবাহিত ভালোবাসার নদী দেখতে পায় না? কবে বুঝবে সে? কবে আসবে সেই দিন? আর কবে? হলুদ শেষে বাড়ির মেহমানরা খাওয়া দাওয়া করে প্রস্থান করলে বাড়ির লোকেরা একসাথে খেতে বসলো। স্বপ্নিলের পাশে রাহিতা বসেছে, ওদের সামনে দিলারা বেগম। দীপ্ত ও তার মা নিজ দায়িত্বে সার্ভ করছে সকলকে, অন্য কাউকে কিছুই করতে দিচ্ছেন না তারা। খাবার দাবার নেবার মাঝেই টেবিলের এক প্রান্তে চিংড়ির আইটেম দেখে রাহিতা নিজ দায়িত্বে অ্যাভয়েড করছিল ওটাকে। বাকি খাবার নিজের মতো নিয়ে এটা সেটা দিয়ে খাচ্ছিল চুপচাপ। সেদিকে হঠাৎ চোখ পড়ল স্বপ্নিলের মামির। তিনি বেশ কয়েকবার রাহিতাকে সাধলেন। রাহিতা হাসি মুখে অ্যালার্জির কথা বলে মানা করল, তবুও স্বপ্নিলের মামি দম নিলেন না। ভাবলেন নতুন বউ হয়তো লজ্জা পেয়ে চিংড়ি নিতে চাইছে না, নয়তো এ সুস্বাদু খাবার কেউ ছাড়ে। তাই তো একগাল হেসে রাহিতার দিক তাকিয়ে স্নেহমাখা কণ্ঠে বললেন,
শ্বশুর বাড়ি বলে কি লজ্জা পাচ্ছ মা? আরে তোমাদের জন্যই তো রান্না করেছি, সামান্য অ্যালার্জিতে কিছু হয় না, সবাই খাচ্ছে দেখো। তাছাড়াও তুমি শুকনো মানুষ, ভালো মতো পেট ভরে খাও, এভাবে খেলে তো মনে হবে নতুন বুকে ঠিকমতো আপ্যায়ন করতে পারছি না আমরা। এসব হলো আজকালকার মেয়েদের ঢং, বুঝলে ভাবি? আমাদের মনে হয় কোনোদিন অ্যালার্জি হয়নি, আমরা মনে হয় এমন ছিলাম। বললেন। রাহিতাকে খানিকটা খোঁটা মেরে স্বপ্নিলের মামির উদ্দেশ্যে কথাটা বললেন সীমা বেগম। স্বপ্নিল চুপচাপ খাচ্ছিল আর সবার কথা শুনছিল শুধু। এবার আর চুপ থাকতে পারে না, মামির উদ্দেশ্যে বলে, রাহিতা সত্যি চিংড়ি খেতে পারে না মামি, ওকে দিও না। আমি একদিন না জেনে ওকে খাইয়েছিলাম, তারপর অ্যালার্জিতে অবস্থা খারাপ হয়ে গেছিল ওর। চিংড়ি ছাড়া বাকি সব খাবে তো, আমি দেখছি। তুমি যাও বাকিদের দেখো, এত কিছু ভেবো না তো। স্বপ্নিলের কথায় মাথা নাড়িয়ে রাজি হলেন মামি। চলে গেলেন অন্যদিকে খাবার সার্ভ করতে। এদিকে মামি যাওয়ার পর স্বপ্নিল নিজের প্লেটে খাবার নিল। ফের মুরগির মাংসের হাঁড়ি থেকে ঝোলসহ মাংস নিয়ে রাহিতার প্লেটে তুলে দিল। এতগুলো মাংস দেখে রাহিতা মানা করতে ধরবে, এমন সময় স্বপ্নিলের চোখ পাকানো দেখে নাকমুখ কুঁচকে মুখে কুলুপাট এসে সামনে থেকে ওদের আচরণ লক্ষ্য করে হাসছিলেন দিলারা বেগম। যে হাসি চোখ এড়ালো না সীমা বেগমের। রাহিতার সাথে স্বপ্নিলের এমন আচরণ ও দিলারা বেগমের খুশি দেখে তার মনে সৃষ্টি হলো অনাকাঙ্ক্ষিত ঈর্ষার জোয়ার। চোখ ভরা হিংসা নিয়ে মুখে তাচ্ছিল্যের হাসি এঁটে খানিকটা উচ্চস্বরে বললেন, আজকালকার ছেলে মেয়েদের মধ্যে লজ্জাই নাই দেখছি, সবার সামনে আদিক্ষেতা শুরু করে দেয়। আশেপাশে বড়রা বসে আছে, তারা যে দেখছে এ বিষয়ে কোনো হুঁশজ্ঞান নেই, যত সব। ওনার কথায় খেতে থাকা হাত থেমে গেল রাহিতার। এক মুহূর্ত তাকালো তাদের থেকে খানিকটা দূরের টেবিলের এক প্রান্তে বসা সীমা বেগমের দিকে। কথাটা যে তিনি পরোক্ষভাবে তাদের দুজনকে মিন করে বলেছেন বুঝতে অসুবিধা হলো না তার। অতঃপর চোখ ফিরিয়ে তাকালো নিজের পাশে বসা স্বপ্নিলের দিকে, যে আপাতত শক্ত চোয়ালে চুপচাপ খাবার ধরে আছে মুখে। স্বপ্নিলের রাগ সম্পর্কে ধারণা থাকায় রাহিতা বুঝলো এ মুহূর্তে ওকে থামানো উচিত, নয়তো ভরা টেবিলে মানুষের সামনে একটা বিশ্রী ব্যাপার ঘটে যাবে। স্বপ্নিল কিছু বলবে তার আগেই ওর উরুতে বাম হাত রাখে রাহিতা। কিছুটা থেমে ডান পাশে তাকায় স্বপ্নিল। রাহিতার চোখের ইশারায় অনুনয় কোনো সিন ক্রিয়েট করতে মানা করে বিনা ভাষায়। স্বপ্নিলের মন গলে, মাথা ঘুরিয়ে সামনে তাকাতেই ফের চোখ পড়ে নিজের মায়ের দিকে। উনিও মাথা নাড়িয়ে কিছু বলতে নিষেধ করছেন ওকে। মনে মনে স্বপ্নিল খানিকটা বিরক্ত হয় মা ও রাহিতার উপর। কেন তারা ওকে থামাতে চাইছে সে বুঝে না, ওদের তো কোনো দোষ নেই, তবু কেন তারা সব শুনবে। দ্বিধাগ্রস্ত স্বপ্নিল হতাশায় একটি দীর্ঘশ্বাস ফেলে। ধীরে সুস্থে নিজের খাওয়া শেষ করে হাত ধুতে চলে যায়। মায়ের সাথে সবাইকে খাবার সার্ভ করছিল দীপ্ত। এরই মাঝে সে এসে হুট করে সীমা বেগমের পাতে গরুর মাংস তুলে দেয়। বলা বাহুল্য ওনার হাই কোলেস্টেরল থাকায় তিনি বরাবর রেড মিট জাতীয় খাবার এড়িয়ে চলেন। এ ব্যাপারে দীপ্তর মা জানতেন, তাই তিনি তাকে মাছ, মুরগি ও অন্যান্য খাবার বেড়ে গেছেন। এই দীপ্তটা কোত্থেকে উড়ে এসে তার পাতে গরুর মাংস দিল ভেবে পান না সীমা বেগম। নিমিষে বেজায় চটে যান দীপ্তর উপর। বাজখাই কণ্ঠে বলেন, এটা কি করলি দীপ্ত? এত বড় দামড়া ছেলে হয়েছিস, অথচ এ কাণ্ডজ্ঞান নেই যে হাই প্রেসারের রুগীকে গরুর মাংস খাওয়াতে চাস। এটা খেলে আমার কি অবস্থা হবে ভাবতে পারছিস একবারও? সরি ফুপি, আমি ভুলেই গেছিলাম তোমার প্রেশারের কথা। কিন্তু একদিন খেলেই কি বা হবে? প্রেশার বাড়লে ওষুধ খেয়ে নিও না হয় পরে। নিজে থেকে অসুখ বাঁধিয়ে তারপর ঔষধ খাবো, এই বুদ্ধি দিচ্ছিস আমায়? আশ্চর্য, নিয়ে যায় এ খাবার, আমার খাওয়া হয়ে গেছে। কথাগুলো বলতে বলতে টেবিল গুছিয়ে উঠছিলেন সীমা বেগম। এমন সময় টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে টেবিলে ফিরে আসে স্বপ্নিল। এক পলক সীমা বেগমের দিকে তাকিয়ে ফের দীপ্তর কাঁধে হাত দিয়ে তাচ্ছিল্যের সাথে বলে, মানুষ বড়ই অদ্ভুত প্রাণী, বুঝছিস দীপ্ত? অন্যের বেলায় যত ভুল খোঁজে আর নিজের বেলায় সব 16 আনা। অন্যের অবস্থা ততক্ষণ বুঝে না যতক্ষণ না নিজের সাথেও তেমন কিছু ঘটে। স্বপ্নিলের কথার ভাঁজে লুকিয়ে থাকা পরোক্ষ খোঁটা বুঝতে অসুবিধা হলো না সীমা বেগমের। সৌর চোখে স্বপ্নিলের দিক চেয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তুই কি কথাটা আমাকে বললি স্বপ্নিল? দিন দিন কি আদব কায়দা সব শেষ হয়ে গেছে তোর মধ্যে? ওনার কথায় যেন ভারী অবাক হলো স্বপ্নিল। এমন ভঙ্গিতে আকাশ থেকে পড়ার ভান করে বলল, সাব বাবা, আমি আবার কি করলাম?
আমি তোমায় কেন কিছু বলবো বলো তো খালামণি? তুমি কি আমায় এমন কিছু বলেছিলে যে আমি তোমায় কথা শোনাবো? আমি তো দীপ্তকে জীবনের সত্যিটা উপলব্ধি করাচ্ছিলাম, তাই না রে দীপ্ত? হ্যাঁ, স্বপ্নীল ভাই তো আমাকেই বলছিল। তুমি কি ভাবলে ফুপি? স্বপ্নিল ও দীপ্তর কথায় গা জ্বলে গেল সীমা বেগমের। কিছু বলার মতো পরিস্থিতিতে না থাকায় একা একাই গিজগিজ করতে করতে প্রস্থান করলেন সে স্থান হতে। এখন প্রায় ফাঁকা খাবার টেবিল, বাড়ির মানুষও তেমন নেই বললেই চলে। দিলারা বেগম ও রাহিতাও হাত ধুয়ে চলে এসেছেন ইতিমধ্যে। স্বপ্নিলের কাছে এগিয়ে গিয়ে এক হাতে ওর কান টেনে ধরলেন দিলারা বেগম। ছেলের দিক চোখ পাকিয়ে হতাশ কণ্ঠে বললেন, স্বভাব যাবে না তোর, তাই না? কেউ কিছু বললেই তোকে কথা শোনাতেই হবে? উফ মা, কান ছাড়ো তো। বিয়ে বাড়িতে কান ধরে আমার মান সম্মান রাখবে না দেখছি। আরে বাবা, তোমরা সবাই এইভাবে রিয়াক্ট করছো কেন? আমি কি খালামণিকে কিছু বলেছি? স্বপ্নিলের অভিনয়ে হেসে ফেললেন দিলারা বেগম। একই সাথে হাসলো তার পাশে দাঁড়িয়ে থাকা রাহিতা। ছেলের কান ছেড়ে বাহুতে হালকা চাপড় মেরে মা বললেন, বদমাইশ একটা, তুই আর শুধরাবি না কোনো দিন। তারপর দীপ্তকে নিয়ে রওনা দিলেন স্বপ্নিলের মামির কাছে যাওয়ার উদ্দেশ্যে। তাদের যেতে দেখে এতক্ষণ চুপ থাকা রাহিতাও চলতে নিচ্ছিল পিছু পিছু। কিছু দূর এগিয়ে যেতেই আঁচলে টান পড়ায় থেমে যায় সে। অবাক চোখে পেছন ফিরতেই ওর দিকে এগিয়ে আসে স্বপ্নিল। আঁচল ছেড়ে এবার পাশে দাঁড়িয়ে রাহিতার হাত মুঠোয় নিয়ে ওর সাথে হাঁটতে আরম্ভ করে। এরই ফাঁকে ভ্রু নাচিয়ে শুধায়, একা একা যাওয়া হচ্ছে কোথায়? কোথাও না, আমি তো এমনিই হাঁটছিলাম। তাই নাকি? বেশি কথা বলে না রাহিতা, যেন আনমনেই কিছু একটা ভাবতে ব্যস্ত সে। খানিকক্ষণ ওকে পরখ করে স্বপ্নিল প্রশ্ন ছুড়ে, কি হয়েছে তোমার? কি ভাবছো এত? কিছু হয়নি তো। ভাবছিলাম যে মা ঠিকই বলেছেন, আপনি আসলে অনেক দুষ্টু। বলতে বলতেই মুখ টিপে হাসে রাহিতা। হাসির মাঝে লক্ষ্য করলো না ওর দিকে আর চোখে গভীরভাবে তাকিয়ে থাকা স্বপ্নিলকে। রাহিতার হাসি উবে যায় সামান্যক্ষণ বাদে, যখন আচমকা স্বপ্নিল নিজের দিকে টেনে নেয় ওকে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আচ্ছা, কিন্তু তোমার সাথে তো আমি কোনো দুষ্টামি করিনি এখনো, তাহলে আগে কিভাবে বুঝলা? স্বপ্নিলের কথাটা বোধগম্য হতেই হঠাৎ থমকে যায় রাহিতা। মুহূর্তে বড় হয়ে আসে চোখ, দুগালে দুপাশে লালিমা ছড়িয়ে পড়ে নিজ দায়িত্বে। সেদিক তাকাতেই আরেকটু গাঢ় হয় স্বপ্নিলের নজর। রাহিতাকে লজ্জা দিতে আগের ন্যায় ফিসফিসিয়ে বলে, আরে কি ব্যাপার, তোমার গাল হঠাৎ লাল হলো কেন? উল্টাপাল্টা কিছু ভাবলে নাকি রাহি? এবার আর নিতে পারে না রাহিতা, ধাক্কা দিয়ে সরিয়ে দেয় স্বপ্নিলকে নিজের থেকে। দ্রুত কদমে চলে যেতে যেতেই বলে, আপনি আসলেই খারাপ, ধর। সামনে অগ্রসর হয় রাহিতা। হয়তো একবার পেছনে ফিরলে নজরে পড়তো তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকা এক হাস্যোজ্জ্বল স্বপ্নিলকে। রং বেরঙের মরিচবাতির আলোয় সজ্জিত বিয়ে বাড়ি, চারিদিকে মানুষের ভিড়। দম ফেলার বিন্দুমাত্র অবকাশ নেই যেন কোথাও। একটু পরেই শুরু হবে বিয়ের অনুষ্ঠান। বরযাত্রী এসে যাবে যে কোনো মুহূর্তে। শেষ মুহূর্তে সবকিছুর তদারকিতে ব্যস্ত গুরুজনেরা, পাছে কোনো কিছুর কমতি না রয়ে যায় কোথাও। মেহমানদের সাথে আসা ছোট ছোট বাচ্চারা এদিক সেদিক দৌড়দৌড়ি করছে। বড়দের ব্যস্ততায় তাদের যেন কোনোই হেলদোল নেই। এরই মাঝে একজোড়া চোখ এত ভিড়ের মধ্যেও ক্লান্তিহীনভাবে খুঁজে চলছে কাউকে। স্বপ্নিলের মেজাজ তীক্ষ্ণ, কিন্তু কেন তা সে জানে না। হঠাৎ করে ভীষণ বিরক্ত লাগছে ওর। এত হইচই, চারদিকে সাউন্ড বক্সে গান বাজছে, সব মিলিয়ে মাথা ধরার উপক্রম। তার মধ্যে সকাল থেকে রাহিতার দেখা পাওয়া যাচ্ছে না, যা মন মেজাজ আরও পিষিয়ে দিয়েছে স্বপ্নিলের। মেয়েটা কোথায় যে গেছে, রেডি হয়েছে কিনা তাও জানে না স্বপ্নিল। সেদিন তো পাঞ্জাবির বাহানায় তাও দেখা মিলেছিল, কিন্তু আজ সেটাও করা যায়নি। বলতে গেলে এমনটা করার সুযোগই পায়নি স্বপ্নিল, কেননা রুমে ঢুকতেই বিছানার উপর স্যুট প্যান্ট দেখে স্বপ্নিল বুঝে যায় এটা রাহিতার কারসাজি। তাই চুপচাপ হতাশ মুখে রেডি হয়ে বাহিরে চলে আসে। এরপর সবার সাথে এ কাজ সে কাজ দেখতে দেখতেই বাকিটা সময় কেটে যায়। সব মিলিয়ে বিরক্তিতে স্বপ্নিলের মেজাজ যখন তুঙ্গে, ঠিক তখনই একটি হাত পেছন থেকে কাঁধে হাত রাখে ওর। মেয়েলি স্পর্শ অনুভব করায় এটা কে হবে অনুমান করতে মুহূর্তে স্বপ্নিলের চেহারায় বিরক্তির রেখা সরে গিয়ে হাসির দেখা মিলে। সেভাবেই পেছন ঘুরতে সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে ও চমকে যায়।
রাহিতা নয়, স্বপ্নিলের সামনে দাঁড়িয়ে আছে আমিরা, যে সম্পর্কে স্বপ্নিলের খালাতো বোন, যার আরেকটি পরিচয় সে আনিকার ছোট বোন। আমিরাকে হঠাৎ করে এতদিন পর দেখে স্বপ্নিল বিস্ময় প্রকাশ করে বলে, কিরে, তুই এতদিন পর এখানে কখন এসেছিস? হলুদ আসিস নাই কেন? আমি একটু আগে এসেছি ভাইয়া। একবার ভেবেছিলাম আসবো না, পরে কাল হঠাৎ মনে হলো অনেক দিন বিয়ে খাই না, আসা উচিত আমার। তাই সকালেই বাস ধরে চলে এসেছি একবারে। আসতে যেহেতু লেট হয়ে যাবে তাই একবারে পার্লার থেকে সেজে এসেছি বিয়ে বাড়িতে, এই জন্য বেশি দেরি হলো। কেমন আছেন?